আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটা হচ্ছে আমাদের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড চ্যাপ্টারের পার্ট 3, যেখানে আমরা সাপ্লাই থেকে শুরু করব। আগের লেকচারে আমরা দেখেছি ডিমান্ড নিয়ে, এখন আমরা দেখছি সাপ্লাই নিয়ে। তো সাপ্লাই এর বাংলা তো আমরা জানি যে যোগান। কোয়ান্টিটি সাপ্লাই বলতে কি বোঝায়? কোয়ান্টিটি সাপ্লাইড বলতে বোঝায় the amount of a good that sellers are willing and able to sell। মানে কোনো একটা গুডের সেই পরিমাণটাকে কোয়ান্টিটি সাপ্লাইড বলে, যেই পরিমাণ যে কোয়ান্টিটিটা হচ্ছে সেলার বিক্রি করতে চায় এবং সে হচ্ছে সেটা বিক্রি করার জন্য সক্ষম, সেই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাইড। ল অফ সাপ্লাই বলতে কি বোঝায়? আদার থিংস ইকুয়াল, দ্য কোয়ান্টিটি সাপ্লাইড অফ আ গুড রাইজেস ওয়েন দ্য প্রাইস অফ দ্য গুড রাইজেস। এখানে কি বলা হচ্ছে যে দ্য কোয়ান্টিটি সাপ্লাইড অফ আ গুড রাইজেস, কোনো একটা গুডের কোয়ান্টিটি সাপ্লাই কি করবে? কোয়ান্টিটি সাপ্লাই রাইজ করবে যখন কিনা এর প্রাইস রাইজ করবে, কিন্তু এর কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে আদার থিংস ইকুয়াল। আদার থিংস অবশ্যই ইকুয়াল থাকতে হবে। এখন প্রশ্ন হতে পারে আদার থিংস বলতে কি বোঝানো হচ্ছে? আদার থিংস বলতে সেই সব ফ্যাক্টরগুলোকে বোঝানো হচ্ছে, মানে গুডের প্রাইস ছাড়াও অন্য যে সকল ফ্যাক্টরের কারণে সাপ্লাই হচ্ছে চেঞ্জ আসে, মানে সাপ্লাই কমে বা বাড়ে। শুধুমাত্র যে গুডের প্রাইস কমলে বাড়লেই সাপ্লাই চেঞ্জ হয় এমন তো না, তাই না? আর অন্যান্য বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। সো সেই ফ্যাক্টরগুলা কনস্ট্যান্ট থাকবে। সেগুলো কনস্ট্যান্ট থেকে আমরা শুধুমাত্র প্রাইস দিয়ে ল অফ সাপ্লাইটাকে ডিফাইন করার ট্রাই করা হয়েছে যে কোনো একটা গুডের ল অফ সাপ্লাই কি আদার থিংস ইকুয়াল রেখে যখন কোনো একটা গুডের প্রাইস বাড়বে তখন সেই গুডের কোয়ান্টিটি অফ সাপ্লাইও বাড়বে। আবার যদি প্রাইস কমে গুডের, তাহলে সেই গুডের কোয়ান্টিটি অফ সাপ্লাইও কমবে। দেন সাপ্লাই শিডিউল টার্মটা বলতে আমরা কি বুঝি? সাপ্লাই শিডিউল বলতে বোঝায়, আমরা হচ্ছে নেক্সট স্লাইডে একটা টেবিল দেখব যেখান থেকে আমরা সাপ্লাই কার্ভ কিভাবে আঁকতে হয়, সাপ্লাই কার্ভটা আসলে কিরকম হয় সেটাও দেখব। তো ওই যে আমাদের যে টেবিলটা আমাদেরকে হচ্ছে কোনো একটা গুডের প্রাইস এবং সেই গুডের কত প্রাইসের জন্য কোয়ান্টিটি অফ সাপ্লাইড কত হচ্ছে, সেই রিলেশনশিপটা আমাদেরকে শো করে, সেটাই হচ্ছে আমাদের সাপ্লাই শিডিউল। So supply schedule কি? A table that shows the relationship between the price of a good and the quantity supplied. Then supply curve কি? আমরা যে গ্রাফটা আঁকবো এই টেবিলটা থেকে, সেই গ্রাফটাই হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ। So সাপ্লাই কার্ভে আমরা কি দেখি? আমরা সাপ্লাই কার্ভে একটা রিলেশনশিপ দেখি কাদের মধ্যে? গুড এবং হচ্ছে ওই গুডের কোয়ান্টিটি এবং গুডের প্রাইসের উপর। কারণ হচ্ছে গুডের প্রাইসের সাথে সাথে তো কোয়ান্টিটি চেঞ্জ হয়, সাপ্লাইয়ের কোয়ান্টিটি অফ সাপ্লাই চেঞ্জ হয়। তো আমরা টেবিলটার দিকে তাকাই, যে আমাদের টেবিলে প্রথমে দেওয়া আছে কি? প্রাইস অফ আইসক্রিম। এখানে আমরা আইসক্রিম নিয়ে কথা বলছি। তো আইসক্রিমের প্রাইস দেওয়া আছে আমাদের কত? প্রথমে যখন আইসক্রিমের প্রাইস আছে $0, তখন আমাদের কোয়ান্টিটি অফ সাপ্লাই দেখাচ্ছে কোণের 0 কোণ, কোণ সাপ্লাই দিচ্ছি না। যখন কোণের দাম মাত্র $0 বা কোনো দাম নেই, তখন আমি কোণের সাপ্লাই দিচ্ছি না। আবার একটু বেড়ে যখন 0.5 হলো তখনও 0। যখন $1 হলো তখন আবার একটা কোণ আমি সাপ্লাই দিলাম। এভাবে আস্তে আস্তে যখন বাড়ছে, আমি আস্তে আস্তে আমার হচ্ছে, আমি যদি প্রডিউসার হই, আমার সাপ্লাইটা আমি বাড়াচ্ছি। যখন আমি দেখছি যে মার্কেটে কোণের প্রাইসটা বেড়েছে, তখন আমি আমার প্রোডাকশন বাড়াচ্ছি, সাপ্লাই বাড়াচ্ছি। তো এই পয়েন্টগুলোকে আমি হচ্ছে সবসময়, আগের ভিডিওতে বলেছি, সবসময় ওয়াই অ্যাক্সিসে আমরা প্রাইস নেব। তো ওয়াই অ্যাক্সিসের প্রাইস নিয়ে এক্স অ্যাক্সিসের কোয়ান্টিটি নিয়ে আমরা যখন প্রত্যেকটা পয়েন্ট আমরা বসাবো, তখন আমরা যেই কার্ভটা পাবো সেই কার্ভটা হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ। এবং সাপ্লাই কার্ভ অবশ্যই কি হবে? আপওয়ার্ড স্লোপিংই হবে। কারণ কি? কারণ সাপ্লাই কার্ভ প্রশ্ন যদি হয় যে সাপ্লাই কার্ভ কেন আপওয়ার্ড স্লোপিং, ডিমান্ড কার্ভ কেন ডাউনওয়ার্ড স্লোপিং? সাপ্লাই কার্ভ কেন আপওয়ার্ড স্লোপিং? কারণ হচ্ছে এদের যেই হচ্ছে প্রাইস এবং সাপ্লাই কার্ভ আপওয়ার্ড স্লোপিং, কারণ হচ্ছে কি? প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে, প্রাইস কমলে সাপ্লাই কমে। আর ডাউনওয়ার্ড স্লোপিং কেন? কারণ ওখানে নেগেটিভ রিলেশনশিপ আছে। ডিমান্ডের কথা বলছি, যে ডিমান্ড কার্ভটা কেন ডাউনওয়ার্ড স্লোপিং? কারণ সেখানে নেগেটিভ রিলেশনশিপ আছে প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডের মধ্যে। দেন আমরা দেখব মার্কেট সাপ্লাই। হ্যাঁ, মার্কেট সাপ্লাই বলতে কি বোঝায়? আমরা দেখেছি মার্কেট ডিমান্ড বলতে কি বোঝায়। এখন আমরা দেখছি মার্কেট সাপ্লাই বলতে কি বোঝায়। আমরা দেখি যে দুইজন ব্যক্তি আছে, একজন হচ্ছে বেন এবং একজন হচ্ছে জেরি। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের মার্কেটে শুধুমাত্র দুইজন ব্যক্তি আছেন, একজন বেন এবং জেরি, আর কেউ নেই।
তো বেনের যেই সাপ্লাইটা আছে, বেন যতটুকু সাপ্লাই দিচ্ছে এবং জেরি যতটুকু সাপ্লাই দিচ্ছে, যেহেতু মার্কেটে আর কেউ নেই, সুতরাং বেনের সাপ্লাই এবং জেরির সাপ্লাইটা যখন আমরা যোগ করব তখন আমরা মার্কেট সাপ্লাই পাবো। টোটাল মার্কেট কত সাপ্লাই দিচ্ছে, বেন যতটুকু দিচ্ছে। এখন বেন যদি একটা কোন সাপ্লাই দেয় এবং জেরি যদি কোনো কোন সাপ্লাই না দেয়, তখন আমাদের মার্কেটের সাপ্লাই কত হবে? মার্কেটের টোটাল সাপ্লাই কিন্তু একই হবে। যে এত টাকা এত ডলারে মোট সাপ্লাই কত হচ্ছে কোণের, মোট সাপ্লাই হচ্ছে কোণের এত, মানে দুটা সামেশন করে বেনের সাপ্লাই জেরির সাপ্লাই সামেশন করে আমরা যা পাবো সেটা হচ্ছে আমাদের মার্কেট সাপ্লাই। তো কার্ভের ক্ষেত্রে ঠিক সেম, আমরা প্রথমে হচ্ছে কি আমাদের যেই হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাইগুলো আছে কত কত ডলারে কত করে হচ্ছে, দুইজনেরটা আমরা যোগ করব, যোগ করে যা পাবো তখন আমরা সেটা হচ্ছে মার্কেট সাপ্লাই আমরা দেখাবো। মার্কেট সাপ্লাই ডায়াগ্রামে যখন আমরা ভ্যালুগুলো বসাবো ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ধরে, তো ভ্যালুগুলো বসালে আমাদের যে কার্ভটা হবে সেই কার্ভটা হচ্ছে আমাদের মার্কেট সাপ্লাই কার্ভ। ওকে, দেন আমরা দেখবো যে সাপ্লাই শিফট কিভাবে হয়। যখন হচ্ছে এটা যদি ধরি যে বর্তমান সাপ্লাই কার্ভ হচ্ছে এটা, তো যখন আমাদের সাপ্লাই ইনক্রিজ করবে তখন কি হবে? সাপ্লাই ইনক্রিজ করলে কার্ভটা হচ্ছে রাইটওয়ার্ড শিফট হবে, যদি ডিক্রিজ করে তাহলে লেফটওয়ার্ড শিফট হবে। এখন আমরা তো শুরুতে দেখেছিলাম যে আদার থিংস বলে একটা কথা, তাই না, আমাদের ল অফ সাপ্লাইয়ের ক্ষেত্রে। তো এই যে আদার থিংস, বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে, বিভিন্ন ধরনের ফ্যাক্টর কাজ করে সাপ্লাই চেঞ্জ হওয়ার ক্ষেত্রে। তো সাপ্লাই যে বিভিন্ন ফ্যাক্টরের কারণে চেঞ্জ হয়, সেই ফ্যাক্টরগুলোর কারণে তো সাপ্লাই কার্ভটাও চেঞ্জ হয়, তাই না? তো সাপ্লাই কার্ভটা শিফট হয়। তো আমরা দেখবো যে কি কি কারণে সাপ্লাই কার্ভ শিফট হয়। এরপর আমরা জানবো যে কখন সাপ্লাই কার্ভের মুভমেন্ট হয়। তো সাপ্লাই কার্ভ কোন কোন ক্ষেত্রে শিফট হয় আমরা প্রথমে বলতে পারি হচ্ছে ইনপুট প্রাইস। সাপ্লাই ইজ নেগেটিভলি রিলেটেড টু ইনপুট প্রাইসেস। হোয়াই? যদি ইনপুট প্রাইস বেড়ে যায় তখন কি হবে? তখন প্রডিউসারের প্রোডাকশন কস্ট বাড়বে। ইনপুট প্রাইস বলতে কি বোঝাচ্ছি আমরা? যে একটা গুড বানানোর জন্য অন্য যে আরেকটা কমোডিটি বা গুড প্রয়োজন হয়, সেই গুডটাকে তো আমরা ইনপুট বলছি, ইনপুট গুড বলছি। তো এখন ওই ইনপুটের প্রাইসই যদি বেড়ে যায় তাহলে আমি যেই গুডটা প্রোডাকশন করছি সেই গুডের প্রোডাকশন কস্টও বাড়বে, ওই গুডটা বাড়লে, ওই গুডের প্রাইস বাড়লে, তাই না? তো সেই ক্ষেত্রে কি হবে? আমার সাপ্লাই হচ্ছে কমে যাবে। আবার যদি ওই ইনপুট গুডের প্রাইসটা ফল করে তাহলে হচ্ছে প্রোডাকশন কস্ট কি হবে? কমে যাবে, তখন আবার সাপ্লাই বাড়বে। আরেকটা ফ্যাক্টর হচ্ছে টেকনোলজি। ইমপ্রুভ টেকনোলজি রিডিউসেস প্রোডাকশন কস্ট। টেকনোলজি যদি ইমপ্রুভড হয়, আগে আমি যেই টেকনোলজি ইউজ করে কোনো একটা কমোডিটি বা গুড বানাতাম, এখন নতুন একটা টেকনোলজি আসার কারণে দেখা যাচ্ছে আমার সময় কম লাগছে, আমার হচ্ছে লেবার কম লাগছে এবং আমি দ্রুত অনেক বেশি প্রোডাকশন করতে পারছি। তো দেখা যাচ্ছে যে আমার কস্ট কম হচ্ছে, আমার কস্ট আগে থেকে কমে গেছে। এখন লোয়ার কস্ট মানে কি? প্রোডাকশন কস্ট কমে যাওয়া মানে প্রফিট বেড়ে যাওয়া। প্রফিট বাড়া মানে কি? আমি হচ্ছে সাপ্লাই প্রডিউসার হিসেবে সাপ্লাই বাড়িয়ে দেবো, তখন কি হবে? ইনক্রিজ ইন সাপ্লাই। তো তখন আমাদের সাপ্লাই কার্ভটা যদি ইনক্রিজ করে তাহলে কি হবে? রাইটওয়ার্ড শিফট করবে। এবং আরেকটা ফ্যাক্টর হতে পারে এক্সপেকটেশনস। সো if firms expect higher prices in the future, they may reduce current supply and store goods. This decrease current supply. তো ফার্মস যদি এক্সপেক্ট করে, এক্সপেকটেশনের যে বিষয়টা আমরা ডিমান্ডেও এক্সপেকটেশনস ফ্যাক্টর দেখেছি যে এক্সপেকটেশনসের কারণে কিভাবে ডিমান্ড হচ্ছে বেড়ে যায়। তো ডিমান্ডে আমরা কি দেখেছিলাম যে কনজিউমাররা যদি এক্সপেক্ট করে যে এই গুডটার প্রাইস সামনে অনেক বেশি, আরো বেশি পরিমাণে বাড়বে, তখন তারা আগে থেকে হচ্ছে ওটা স্টক করা শুরু করে। তো তারা যখন বেশি কিনতে চায়, হঠাৎ করে ডিমান্ড যখন বেড়ে গেল তখন কি হয়? তখন ওই গুডটার তো প্রাইস বেড়ে যায়, তাই না? তো ফার্মের ক্ষেত্রে কি হয়? সাপ্লাইয়ের ক্ষেত্রে যে ফার্ম যখন এক্সপেক্ট করে যে সামনে বা ফিউচারে এই কোনো একটা গুডের প্রাইস হচ্ছে ইনক্রিজ করবে, তখন সে কারেন্ট সাপ্লাইটা হচ্ছে রিডিউস করে দেয় এবং সে হচ্ছে গুডসগুলোকে স্টোর করতে থাকে। দেন নাম্বার অফ সেলার্স যদি বিক্রেতা বেড়ে যায়, যদি মার্কেটে সেলার্স অনেক বেশি পরিমাণে থাকে তখন কি হয়? মার্কেটে সাপ্লাই অনেক বেশি পরিমাণে হয়। তো মার্কেটে সাপ্লাই বেশি হলে কি হবে? মার্কেটে বেশি সাপ্লাই বেশি হলে আমাদের সাপ্লাই কার্ভটা শিফট করবে কোন দিকে? শিফট করবে
যেহেতু সাপ্লাই বেশি হচ্ছে তো রাইটওয়ার্ড শিফট করবে। আবার যদি মার্কেটে সেলার কম থাকে তখন আবার কি করবে, মার্কেট সাপ্লাই কমে যাবে। আমরা এখানে একটা চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছি যে কি কি কারণে হচ্ছে সাপ্লাই কার্ভ শিফট করে, এবং আমরা যে সাপ্লাই কার্ভের মুভমেন্টের কথা বলেছিলাম, মুভমেন্টটা কখন হয়, মুভমেন্টটা হয় যখন ওই গুডের নিজের প্রাইসটা হচ্ছে চেঞ্জ হয়। কোনো গুডের যদি নিজের প্রাইস কমা বা বাড়ার কারণে তার হচ্ছে গিয়ে সাপ্লাইটা চেঞ্জ হয়, কমে বা বাড়ে, তখন কি হয়, সাপ্লাই কার্ভ শিফট হয় না, শিফট না হয়ে চেঞ্জ হয়, শিফট না হয়ে মুভ হয়। মুভ হয় বলতে কি বোঝাচ্ছি, আমরা যখন যেমন এখানে দেখছি যে কোনো একটা ফ্যাক্টরের কারণে সাপ্লাই কার্ভ হচ্ছে শিফট হয়ে ডান দিকে আসলো, যেহেতু ইনক্রিজ হয়েছে। কিন্তু গুডের প্রাইস বাড়ার কারণে তো সাপ্লাই বাড়ে আমরা জানি, কিন্তু গুডের নিজের প্রাইসটা বৃদ্ধি পাওয়ার কারণে শিফট হয় না, তখন কি হয়, মুভমেন্ট হয়। কার্ভের মধ্যে থেকেই হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভটা হচ্ছে মুভমেন্ট হয়।